শিমুলপুর বনে টোনা ও তার স্ত্রী টুনি বাস করত। টোনা টুনি দুজনেই কুলি ছিল। তারা দুজনে কুলির ব্যবসা করে তাদের সংসার চালাতো। একদিন কনিকা কাক, কুলি, এই কুলি, এখানে একটু এসো তো। জি ম্যাডাম, বলুন, আমরা আপনাকে কোথায় রেখে আসব? উত্তরের বনে যেতে কত টাকা লাগবে, আর এত জিনিসপত্র কি তুমি বহন করতে পারবে? আরেকজনকে ডেকে আনো। ম্যাডাম, আমার সাথে আমার স্ত্রীও আছে। আমরা দুজনে আপনার জিনিসপত্র নিয়ে যাব। আর উত্তরের বনে আপনার জিনিসপত্র নিয়ে যেতে 50 টাকা লাগবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো, বেশি সময় নষ্ট করো না আবার। এইভাবে কুলিগিরি করে তাদের দিন চলতে থাকে। একদিন, টোনা, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আজ আমি কাজে যাব না, তুমি একাই যাও। ঠিক আছে, তুমি রেস্ট নাও আর সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসব। এরপর টোনা কাজে চলে যায়। টোনা সারাদিন কুলিগিরি করে সন্ধ্যায় বাড়িতে যায়। টোনা বনের রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, আজ তো টুনির শরীরটা খুব খারাপ, আর আজই আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতে ফিরতে হবে। তারপর টোনা তার বাড়ির সামনে চলে আসে। এমন সময় টোনা তার বাড়ির সামনে একটি সাপ দেখতে পায়। আরে আরে, এই সাপটা তো টুনির ঘরের দিকে যাচ্ছে। যদি আবার টুনিকে কামড় দেয় তখন কি হবে? না না, আমাকে তাড়াতাড়ি সাপটাকে মারতে হবে। এরপর টোনা একটা লাঠি নিয়ে সাপটাকে আঘাত করে। সাপটা লাঠির আঘাতে আধমরা হয়ে যায় আর সামনে এগোতে পারে না। লাঠির শব্দ শুনে টুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। টোনা, তুমি এভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর এ কি, সাপটা এখানে এগুলো কে করে? কি হয়েছে ওর? এইভাবে শুয়ে আছে কেন? এই সাপটা আমাদের ঘরের দিকে যাচ্ছিল টুনি, আর আমি ভেবেছিলাম সাপটা তোমার কোনো ক্ষতি করে কিনা, তাই আমি সাপটাকে মারছিলাম। টোনা, তুমি জানো না জীব হত্যা মহাপাপ? তুমি এটা মোটেও ঠিক করোনি টোনা। আর তুমি জানো না আজকে খুশির দিন? খুশির দিন মানে কি হয়েছে টুনি? টোনা, আমি গর্ভবতী, আমি মা হব টোনা, আর তুমি বাবা হবে। আর তুমি এই খুশির দিনে সাপটাকে মেরে আমাকে দুঃখ দিলে। আর এই সাপটা যদি আমার মতো গর্ভবতী হয় তাহলে ভাবো আমরা কত বড় ভুল করলাম। টুনির এমন কথা শুনে আধমরা সাপটা কথা বলে ওঠে। আমি সত্যি গর্ভবতী ছিলাম, আমার বাচ্চা দেওয়ার সময় হয়েছিল, এই জন্যই আমি ঘরের ভেতর যাচ্ছিলাম, আর তোমরা আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেললে। আমার যে সন্তান আজকে জন্ম নিত সে হতো সব জীবের উপকারী বেশ কন্যা, তুমি তাকেই মেরে ফেললে। সাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামী না বুঝে এমনটা করেছে। না, আমি তোমাদের কখনো ক্ষমা করব না। তোমরা আমার প্রথম সন্তানকে পৃথিবীতে আসতে দাওনি। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের যে সন্তান জন্ম নেবে সে হবে বিষকন্যা। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, তুমি এটা কি করলে টোনা? এখন কি হবে? এই সাপের অভিশাপ যদি সত্যি হয় তখন কি হবে বলো? টুনি, এসব অভিশাপ আবার ঠিক হয়নি, তুমি কোনো চিন্তা করো না, সব আলতু ফালতু কথা বিশ্বাস করো না। এখন ঘরে চলো তো। এরপর টোনা আর টুনি ঘরে চলে যায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। অবশেষে টুনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এই দেখে টোনা বলে, টুনি, তুমি তো সব সময় বেকার বেকার চিন্তা করতে আর অভিশাপ অভিশাপ বলে বলে আমার মাথাটা একদম নষ্ট করে দিয়েছিলে। এখন দেখো, আমাদের সন্তান সাপ হয়নি, বরং পাখি হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, তার মানে ওই সাপ আমাদের ভয় দেখানোর জন্য ওভাবে বলেছে। এতদিন তোমার কথা বিশ্বাস করিনি, আজ করলাম। আচ্ছা, ওসব বাদ দাও, আমাদের মেয়ের নাম কি রাখবে বলো? আমার মেয়ের নাম রাখলাম টুকি। আমি কুলির কাজ করে আমার মেয়ের সব আবদার পূরণ করব। তুমি বাড়িতেই থাকো, আমি টুকির জন্য খেলনা কিনে আনছি। এই বলে টোনা চলে যায়। টুকি আস্তে আস্তে বড় হতে থাকে। এভাবেই দিন কেটে যায়। একদিন টুকি তার সহপাঠী শালুক সুখীর সাথে খেলা করছিল। এমন সময়, টুকি, তুই আমার পুতুলটা ভাঙলি কেন? এখন তুই আমার পুতুল আগের মতো করে দে, এই বলে দিলাম। তুই পুতুল আগে থেকে ভাঙা ছিল, আমি কিছু করিনি। পারুল, তুই বল আমি পুতুল ভাঙিনি, বল বল। ও মিথ্যে কথা বলছে। তুই পারুলের সাথে যুক্তি করেছিস, এটা কি আমি জানি না? আমি বুঝি না ভেবেছিস? তুই আমার পুতুল আগের মতো করে দে। টুকি আর শালুর ঝগড়ার এক পর্যায়ে তাদের দুজনের মারামারি লেগে যায়। টুকি রেগে গিয়ে শালুকে একটা কামড় দিয়ে দেয়, আর শালু সাথে সাথে নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। এই দেখে টুকি নিজেও অবাক হয়ে যায়, আর পারুলও অবাক হয়ে যায়। শালু, শালু, কি হলো তোর? উঠ, এই শালু, কি রে শালু, উঠ।
আমি বনের সবাইকে বলে দেব তুই শালুকে মেরেছিস। পারুল, তুই সব কাউকে বলিস না, কাউকে বলবি না বলে দিলাম। কিন্তু পারুল টুকির কোনো কথাই শোনে না। সে যেই না বনের সবাইকে বলতে যাবে তখনই টুকি পারুলকেও একটা কামড় দিয়ে দেয়, আর পারুলও শালুর মতো নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। আর টুকি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে আর ওর বাবা মাকে সব কথা খুলে বলে। টোনা, তার মানে আমাদের টুকি সত্যি সত্যি বিষকন্যা হয়ে জন্ম নিয়েছে। আমাদের সন্তান হওয়ার কারণে আমাদের মতো রূপ হয়েছে টুকির, আর ওই সাপের অভিশাপের কারণে টুকি বিষকন্যা হয়েছে। টোনা, এখন আমরা কি করব তুমিই বলো। মা টুকি, এসব কথা তুই কাউকে বলিস না রে মা। বনের সবাই যদি জানতে পারে তাহলে টুকিকে ওরা মেরে ফেলবে। অভিশাপ যখন দিয়েছে তখন অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায়ও নিশ্চয় আছে। টুনি, আমরা কালকে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যাব। অন্যদিকে শালু আর পারুলের ওইখানে অনেক ভিড় জমে। শালু আর পারুলকে বাঁচানোর জন্য এক তান্ত্রিককে ডাকা হয়। এদের এই অবস্থা কি করে হলো? এদেরকে বিষকন্যা দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ কি একে দংশন করতে দেখেছো? আমি এর বিষ নামাবো কি করে? এরা তো অনেক আগেই মারা গেছে। তবে তোমরা সবাই সাবধান হও, এই বিষকন্যা কিন্তু খুবই বিষধর। এরপর তান্ত্রিক চলে যায়। তান্ত্রিকের কথা শুনে বনের সবাই অনেক ভয় পেয়ে যায়। পরের দিন টোনা আর টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে তাদের মেয়ের কথা খুলে বলে আর সাপের অভিশাপের কথাও তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা যখনই এখানে এসেছিস তখনই আমি তোদের মেয়েকে দেখে বুঝতে পেরেছি যে এই কন্যা যেমন তেমন কন্যা নয়, এ কন্যা হলো বিষকন্যা। বাবা, ওই সাপের অভিশাপ থেকে আমার মেয়েকে বাঁচানোর একটা উপায় বলে দিন বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। তুই যদি আরো আগে আসতি তাহলে তোর মেয়েকে আমি ভালো করে দিতাম, কিন্তু এখন তোদের মেয়ে পুরোপুরি বিষকন্যা হয়ে গেছে। তাই এখন তোদের মেয়েকে আমি ভালো করতে পারবো কিনা সেটা আমার পুরোপুরি জানা নেই। বাবা, আপনার পায়ে পড়ি, আপনি আমার মেয়েকে অভিশাপ মুক্ত করে দিন। এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। কিছুক্ষণ ধ্যান করার পর তান্ত্রিক চোখ খুলে বলে, তোদের মেয়েটাকে ভালো করার একটা উপায় আছে। ওই সাপটাকে তোরা মেরে যেখানে পুঁতে রেখেছিস তুই ওই গাছটা তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলবি। তাহলে তোর মেয়ের শরীর থেকে বিষের প্রভাব কেটে যাবে। তখন তোর মেয়ে একদম স্বাভাবিক হবে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমরা তবে এবার আসি। টোনা বাড়িতে ফিরে এসে সাপটাকে যেখানে পুঁতে রেখেছিল সেখানে যায় আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটা অদ্ভুত গাছ জন্ম নিয়েছে। টোনা গাছটাকে তুলে আগুনে পুড়িয়ে ফেলে আর সাথে সাথে টুকির শরীর থেকে সাপের সব শক্তি চলে যায়। টোনা, দেখেছো, তোমার একটা ভুলের জন্য নিষ্পাপ দুটো প্রাণ চলে গেল আর আমাদেরও কত হয়রানি হতে হলো। টোনা, আর কখনো তুমি জীব হত্যা করবে না। এরপর থেকে টোনা টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, জীব হত্যা করা মহাপাপ, তাই আমরা কখনো জীব হত্যা করব না। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সোনাঝুরি জঙ্গলে চারপাশ ছিল গাছ, ফুল, ফল আর পাখিতে ভরা। আর ওই যে দক্ষিণ দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ সেখানে বাস করে এক টুনি পাখি। টুনি ওর মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে বেশ সুখে দিন কাটাতো। কি রে মা টুনটুন, তোরা এখানে একা একা বসে কি করছিস রে মা? কিছু না মা, আমরা খেলছিলাম। সারাদিন তো তোর বাড়িতেই থাকি, তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না মা, তাই আর কি বাড়িতেই খেলছি, বুঝেছো? ও বুঝেছি। শোন রে মা, তোরা দুবোন কিন্তু বাড়িতেই থাকবি, বুঝেছিস? আর শোন, দুবোন একদম ঝগড়া করবি না। আমি যাব আর আসবো। হ্যাঁ মা, সেটা তুমি যাবে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমাদের দুবোনের অনেক খিদে পেয়েছে। ঠিক আছে রে মা। এসব বলে টুনি সুখী পায়রার বাসায় যায়। টুনি, এসো এসো। হ্যাঁ গো দিদি, এলাম। তো কি খবর তোমার বলো তো? আজকাল তো আমার বাড়িতে যাওই না, তাই আমি তোমাকে দেখতে এলাম গো। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো টুনি দিদি। আজকাল মেয়েটাকে নিয়ে কোথাও যাই না আমি, সারাদিন তো ভয়ে ভয়ে থাকি। কেন দিদি, জঙ্গলে আবার কি হলো যে তুমি ভয় পাচ্ছ? আর বলো না দিদি, শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে, আর সেই পরী পাখির ছানাদেরকে ধরে ধরে নিয়ে যায়।
এই তো দুদিন আগে শালিকের ছানাকে ধরে নিয়ে গেছে পরীটা, তাই আমি সারাক্ষণ আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে থাকি দিদি। আচ্ছা দিদি, তুমি কি এসব কিছু জানো না নাকি? না দিদি, আমি তো এই পরীর ব্যাপারে কিছুই জানতাম না। আমার এখন খুব ভয় করছে দিদি। তুমি থাকো তবে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। বাড়িতে তো আবার মেয়ে দুটোকে একাই রেখে এসেছি। এসব কথা বলে টুনি তাড়াতাড়ি করে তার বাসায় ফিরে যায়। মা, ও মা, তুমি এত তাড়াতাড়ি সখী মাসির বাড়ি থেকে ফিরলে যে? আর মা, তোমার আজকে এত মন খারাপ কেন দেখাচ্ছে? কি হয়েছে বলো তো? জানিস রে মা, তোর সখী মাসির কাছে শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে, আর সেই পরীটা পাখির ছানাদের শিকার করে নিয়ে যাচ্ছে। এসব শুনে তো আমার ভীষণ ভয় করছে রে মা। মা, ও মা, তাহলে কি ওই পরী আমাদেরকেও ধরে নিয়ে যাবে আর আমাদের গরম তেলে ভেজে খাবে নাকি? না রে মা, তুই এভাবে বলিস না। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোদের বাঁচানোর চেষ্টা করব। এবার এখানে চুপটি করে তোরা দুবোন বসে থাক, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি রে মা। এরপর টুনি ছানাদের জন্য খাবার নিয়ে আসে আর নিজের হাতে ছানাদের খাবার খাইয়ে দেয়। মা, ও মা, তোমার হাতের রান্না অনেক মজা মা। আমাদের দুবোনের তো খেতে অনেক ভালো লাগে। তুমি সারা জীবন আমাদের বাসে থাকবে তো মা? কেন রে টুকি, মা আবার আমাদের রেখে কোথায় যাবে বলতো? এটা তুই কি বলছিস? মা তো সারা জীবন আমাদের পাশেই থাকবে, তাই না? এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে তো। এরপর ওরা দুবোন মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন যাচ্ছিল। টুনি সব সময় মেয়েদের নিয়ে অনেক চিন্তা করত। বোন, এই বোন, তুই পরিরাজ্যেই থাক বুঝলি। আমি জঙ্গলে গিয়ে দেখি কোনো পাখির ছানা পাই কিনা। আজ টুনি পাখির ছানা আনবো বুঝলি। অনেকদিন থেকে টুনি পাখির ছানা খেতে ইচ্ছে করছে রে। ঠিক আছে রে দিদি, তোর যা ইচ্ছে তাই কর। আচ্ছা দিদি, এভাবে রোজ রোজ কি অসহায় পাখির ছানা খাওয়া কি ঠিক বলতো? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছে শিখতে হবে নাকি রে? বলতো, আমি গেলাম পাখির ছানা ধরতে। তোমরা এই যে ইচ্ছে পরি আর কারিশমা পরীকে দেখতে পাচ্ছ, এরা দুজন হলো বোন। এরা পরিলোকে বসবাস করে, কিন্তু দু বোনের মধ্যে বড় বোন ইচ্ছে পরি পাখির ছানা খেতে খুবই ভালোবাসতো। সেই কখন থেকে টুনি পাখির কচি নাদুস নুদুস ছানা খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত কোনো নাদুস নুদুস ছানাই পেলাম না। কে জানে। এসব বলতে বলতে ইচ্ছে পরির চোখ পড়ে টুনির বাসার উপর। অন্যদিকে ইচ্ছে পরীকে দেখে টুনিও অনেক ভয় পেয়ে যায়। ওই তো একটা টুনি পাখির বাসা, গিয়ে দেখি কোনো ছানা পাই কিনা। এসব কথা বলে ইচ্ছে পরি টুনির বাসার দিকে এগোতে থাকে। মা টুনটুন, টুকি, তোরা ভয় পাস না রে মা। আমরা এখন পালিয়ে গেলে ওই পরী আমাদের ধরে ফেলবে। তাই এক কাজ কর, তোরা দু বোন চোখ বন্ধ করে থাক। পরী তোদের মৃত ভেবে এখান থেকে নিয়ে যাবে না, আর আমিও কান্না করব। এসব বলে টুনি এমনি এমনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। হাই হাই রে, আমার ছানারা এভাবে আমাকে রেখে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তোরা চোখ খোল রে মা, তোরা কেন আমাকে রেখে চলে গেলি? আরে আরে, এই টুনির ছানাগুলো মনে হয় মারা গেছে। তাতে কি, আমি এই মৃত ছানাই ধরে নিয়ে যাব। এসব বলে ইচ্ছে পরি টুনির দিকে তীর ছুঁড়ে মারে, আর টুনি সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে ইচ্ছে পরি টুনির ছানাদের মৃত ভেবে নিয়ে যায়। মা টুনটুন, টুকি, ভয় পাস না রে মা। আমি মনে হয় তোদের আর বাঁচাতে পারলাম না রে মা। আমি থাকতে আজ তোদের ওই পরী ধরে নিয়ে গেল। তবে তোরা ভয় পাস না, আমি ঠিক তোদের ওই পরিলোক থেকে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমাকে পরিলোক খুঁজে বের করতে হবে। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে। বোন, এই বোন, দেখ দুটো মৃত পাখির ছানা নিয়ে এসেছি। ইচ্ছে পরির কথা শেষ হতে না হতেই টুনির ছানা দুটো চোখ খোলে। আরে, এরা দুই ছানা তো মৃত না, তার মানে এতক্ষণ মৃতর অভিনয় করলো। কি চালাক এই টুনির ছানারা। বোন, এই বোন, শোন, এদেরকে এক্ষুনি তেলে ভেজে নিয়ে আয়। টুনটুন আর টুকি এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর কারিশমা পরীকে বলতে থাকে, না না মা, তুমি আমাদের গরম তেলে ভেজো না মা, আমাদের অনেক ভয় করছে। তুমি ওই পরীর কথা শুনবে না মা। টুনটুনের মুখে মা ডাক শুনে কারিশমা পরীর মেয়ের কথা অনেক মনে পড়ে যায়, কারণ তার মেয়েও কয়েক বছর আগে মারা গেছে। এজন্য কারিশমা পরীর অনেক মায়া হয়।
বলছিলাম দিদি, এই ছানা দুটোকে ছেড়ে দে না তুই। দেখ কিভাবে মামা করে ডাকছে, খুব কষ্ট হচ্ছে রে দিদি। এই ছোট ছোট বাচ্চা দুটোকে খেয়ে কি লাভ বলতো? শোন বোন, তোর যদি এতই দরদ হয় তাহলে তোকে কোনো কাজ করতে হবে না, আমি ওই টুনির ছানাদের ভেজে খাচ্ছি। ঠিক আছে দিদি, আজ খাওয়ার দরকার নেই, আমি তোকে কাল বরং ওদের রান্না করে দেব, কেমন? শোন বোন, আমি আজ তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি, চল খাবি চল। এভাবেই সেই কারিশমা পরি ওদের দু বোনকে বাঁচিয়ে দেয়। বোন, এই বোন, আজ ওই ছানা দুটোকে রান্না করিসনি কেন বলতো? এক্ষুনি রান্না করে দে বলছি। দিদি, এই দিদি, আজ তুই কি করে পাখির ছানা রান্না করে খাবি বলতো? আজ তো জিন্নি পরি আমাদের নিমন্ত্রণ করেছে, ভুলে গেলি তুই? সেখানে যাবি না? এভাবেই কারিশমা পরি রোজ রোজ কোনো না কোনো বাহানা দিয়ে টুনটুন আর টুকিকে বাঁচিয়ে রেখেছিল। শোন বোন, আজ আর কোনো বাহানা দিতে পারবি না তুই, এক্ষুনি গিয়ে ছানা দুটোকে রান্না করে নিয়ে আয়। এরপর পরি ওদের দু বোনকে রান্নাঘরে নিয়ে যায়। মা, ও মা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছোট্ট বোনটাকে ছেড়ে দাও, ও তো অনেক ছোট। ও মা, ছেড়ে দাও না ওকে মা। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে মা ডাকার পরেও আমি তোদেরকে বাঁচাতে পারলাম না। কারিশমা পরি যখন এসব বলছিল তখনই টুনি সেখানে ছুটে চলে আসে। মারবেন না, মারবেন না আমার মেয়েদের, আমার মেয়ে দুটো ছাড়া যে আমার আর কেউ নেই, দয়া করুন আপনি। ও, আপনি তাহলে ওদের মা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েদের কিছুই হতে দেব না, কারণ ওরা যে আমাকেও মা বলে রেখেছে। আপনি বরং আপনার ছানাদেরকে নিয়ে এখান থেকে ছুটে চলে যান। আপনাকে অনেক ধন্যবাদ বোন, তবে এবার আমি আসি, আজ আপনার জন্য আমি আমার ছানাদের বাঁচাতে পারলাম। এসব কথা বলে টুনি ওর ছানাদের নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। আর কারিশমা পরি দুটো মুরগির ছানা রান্না করে ইচ্ছে পরীকে খেতে দেয়, কিন্তু ইচ্ছে পরি কিছুতেই কিছু বুঝতে পারে না। আমায় কটা টাকা ভিক্ষা দাও না তোমরা, যদি আমায় ভিক্ষে দাও তবে আমার বউ বাচ্চার মুখে দু মুঠো খাবার তুলে দিতে পারবো। দাও না, দাও না আমাকে কটা টাকা ভিক্ষা। টোনা টাকার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, সবার কাছেই হাত পাতে, কিন্তু কেউই টোনাকে টাকা দেয় না। অবশেষে টোনা ঈগলের কাছে যায়। স্যার, স্যার, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনার তো টাকার কোনো অভাব নেই, আপনি দিন না আমায় কটা টাকা। আমি যদি তোকে টাকা দেই তাহলে তুই তার বিনিময়ে আমাকে কি দিবি? স্যার, আমি তো সামান্য একজন ভিক্ষুক, আর আমি একজন ভিক্ষুক হয়ে আমি আপনাকে কি দিব বলুন? আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। তুই যদি আমাকে কিছু দিতে না পারিস তাহলে আমি তোকে টাকা দেব কোন যুক্তিতে? শোন, তুই যখন কিছু দিতেই পারবি না তাহলে অন্যের কাছে যাওয়াটা বন্ধ কর। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্ষুক টোনাও ঈগলের কথায় চিন্তায় পড়ে যায়, আবার নিজে নিজে বিরক্ত হয়ে বলে, এসব বড় লোকদের আমার খুব ভালোভাবেই চেনা আছে, এরা টাকার প্রাসাদে থাকে, কিন্তু সেখান থেকে দুটো টাকা যে আমাদের মতো গরিব অসহায়দের দেবে তা পারে না, নিজের সম্পদ কমে যাওয়ার ভয়ে। যত সব। টোনা একা একাই বকবক করে, আবার তার কাজে মনোনিবেশ করে, আর যে কটা টাকা ভিক্ষা পায় তা দিয়ে কিছু খাবার নিয়ে বাড়িতে চলে যায়। বাবা, বাবা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাবা? আমি তোর জন্য কলা আর রুটি এনেছি রে মা, আজ দুপুরে আমরা এটা খেয়েই থাকবো। তাহলে আমরা রাতে কি খাবো বাবা? যদি আবার কিছু ভিক্ষা পাই তাহলে হয়তো কোনো খাবার খেতে পারবো রে মা, আর নয়তো জল খেয়েই আমাদের রাত পার করে দিতে হবে। আমার পা দুটো যদি সৃষ্টিকর্তা কেড়ে না নিত তাহলে আমি কোনো না কোনো কর্ম করে তোমার পাশে দাঁড়াতে পারতাম, এই সংসারটা ভালোভাবেই চালাতে পারতাম, আর আমাদের মেয়েটাকেও ভালো কোনো স্কুলে পড়াতে পারতাম। কিন্তু এখন যে আমি অপয়া, আমি অলক্ষী, তোমার ঘরের বোঝা। আহা, তুমি এসব কি শুরু করলে বলো তো? এখন সব রাখো আর এদিকে এসো, খেয়ে নিবে। টোনা টুনির দুঃখগুলোকে সব সময় দূরে রাখার চেষ্টা করে, আর টুকির জন্মের সময় টুনির একটা গুরুতর রোগ হয়, আর তার কারণে টুনির পা দুটো কেটে ফেলা হয়। তারপর থেকে টুনি হুইল চেয়ারে বন্দী। তোমাকে আজও খালি হাতে ফিরতে হলো।
আজ খালি হাতে ফিরেছি, তাতে কি হয়েছে? কাল অবশ্যই ভরা হাত হবে। এখন এসব ছাড়ো তো, চলো এবার আমরা জল খেয়ে নেই। দেখতে দেখতে তো সন্ধ্যা নেমে এলো, এবার তো আমাদের ঘুমাতে হবে নাকি? টুনি আর কিছুই বলে না, আর অঝরে নিজের চোখের জল ফেলতে থাকে। এরপর সবাই মিলে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। শুধু টোনা ঘুমোতে পারে না। টোনার কানে সেই ঈগলের কথাগুলো বাজতে থাকে, আর টোনা না ঘুমিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওই ঈগল সাহেব তো সত্যিই বলেছে, আমি তো শুধু সবার কাছ থেকে নিয়েই চলেছি, কাউকে তো কখনো কিচ্ছু দিচ্ছি না। এটা আমি ভারী অন্যায় কাজ করছি। টোনা তার ভাবনার জগতে ছটপট করতে থাকে। এমন সময় তার চোখে জানালার পাশের সেই ফুলের বাগানটা চোখে পড়ে। ফুলের বাগান দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আরে বাহ, এখানে তো অনেক ফুল। আমি যদি টাকার বিনিময়ে সবাইকে একটা করে ফুল দেই, তাহলে সবাই অনেক খুশি হবে আর আমাকে অনেকগুলো করে টাকা দিবে। টোনা তাড়াতাড়ি করে তার ঘরের দরজা খোলে আর অনেকগুলো ফুল তুলে ঘরে চলে আসে। আর এদিকে দেখতে দেখতে সকাল চলে আসে আর সবাই ঘুম থেকে উঠে পড়ে। টোনা, তুমি এত ফুল কেন এনেছো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, তবে যাও তুমি। এরপর টোনা থলিতে করে ফুল নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে। আর যেই তাকে টাকা দেয় তাকে একটা করে ফুল দেয়। আরে বাহ টোনা, ভিক্ষার বিনিময়ে ফুল, ব্যাপারটা তো আমার বেশ ভালো লেগেছে। ভালো লাগার জন্য তোমাকে ধন্যবাদ বান্টি দাদা। এরপর টোনা একের পর এক সব পাখিকে ফুল দিতে থাকে। ফুল পেয়ে সবাই ভীষণ খুশি হয়। সবাইকে বিলিয়ে টোনার কাছে আর মাত্র একটি ফুল অবশিষ্ট, আর সেটা নিয়ে টোনা সামনের দিকে যেতে থাকে। স্যার, আপনি আজ আমাকে ভিক্ষে দিতে পারেন, তার বিনিময়ে আজ আপনাকে কিছু দিব। তুই আমাকে কি দিবি? আগে আপনি আমাকে টাকা দিন। ঈগল টোনার কথা বিশ্বাস করে একটা 100 টাকার নোট টোনাকে দেয়। আর টোনা তার থলি থেকে ফুলটা বের করে ঈগলকে দেয়। আর ফুলটা দেখে ঈগল মহা খুশি হয়। আরে বাহ, তুই তো ব্যবসা করা শিখে গিয়েছিস। তুই বুঝে গিয়েছিস লেনদেন কাকে বলে। জীবনে যদি তুই কাউকে কিছু না দিতে পারিস, তাহলে তোর কোনো কিছু নেওয়ার কোনো অধিকার নেই। আর একটা কথা সব সময় মাথায় রাখবি, সেটা হলো তুই যদি তোর চিন্তাধারা বদলাস, তাহলে তুই একদিন আমার মতো হতে পারবি। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর টোনা ঈগলের কথা শুনে মনে মনে ভাবে, আমি আজ থেকে আর কোনো ভিক্ষে করব না। আমি আমার চিন্তাধারা বদলিয়ে ব্যবসা শুরু করব, আর আমিও একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। টোনা তার কথা আর অনুভব নিয়ে বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে টুনিকে সব ঘটনা খুলে বলে। ব্যবসা করে যখন আমার অনেক টাকা হবে, তখন আমি তোমার সার্জারি করে দুটো পা এনে দিব, আর তখন তুমি নিজের পায়ে হাঁটতে পারবে গো। বাবা, ও বাবা, তাহলে আমি শহরে অনেক বড় স্কুলে লেখাপড়া করব। আর যারা আমার মতো দরিদ্র আছে না, তাদের পড়াশোনার সুযোগ করে দিব। আর সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? তখন না অনেক ভালো হবে, খুব মজাও হবে বাবা। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই অসময় কি ব্যবসা করবে গো? আর আমাদের তো কোনো টাকা পয়সাও নেই। টাকা পয়সা নেই তাতে কি হয়েছে? তা আমাদের পোষা আম গাছটা তো আছে। ওই আম গাছের আম বিক্রি করে আমি আমার প্রথম ব্যবসা শুরু করব। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে আর পোষা সেই আম গাছের কাছে চলে যায়। এই তো কত পাকা পাকা আম ঝুলে আছে, তাড়াতাড়ি আগে আমি আমগুলো পেড়ে নেই। আসুন আসুন আসুন, জলদি করে আসুন, আর আমার গাছের পাকা পাকা আম খেয়ে যান। আসুন আসুন আসুন। আরে টোনা দাদা, যে ভিক্ষার পেশা ছেড়ে হঠাৎ ব্যবসায়ী হয়ে উঠলে যে? ভিক্ষার পেশায় কোনো সম্মান নেই, তাই আমি সম্মানের খোঁজে ব্যবসায় এসেছি। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে করে আমি সফলতা আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা আশীর্বাদ করি যাতে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাও। এই বলে মিষ্টিটি অনেকগুলো আম কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। আর একে একে বাকি পাখিরা এসে টোনার কাছ থেকে আম কিনে নিয়ে যায়। এদিকে দিনের পর দিন কাটতে থাকে। টোনার আমের ব্যবসা আরো বাড়তে থাকে। টুনি, আমার এখন অনেক টাকা হয়েছে, চলো আমি আজই তোমাকে নিয়ে হাসপাতালে যাব, তোমার পায়ে সার্জারি করাবো।
আমার সার্জারি করতে তো অনেক টাকা খরচ হবে। তুমি সেই টাকাগুলো অযথা নষ্ট করিও না তো। তুমি বরং টাকাগুলো আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য জমা করে রাখো। আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি আমার মেয়ের জন্য টাকা জমিয়ে রেখেছি। টোনা অনেক বুঝিয়ে সুঝিয়ে টুনিকে নিয়ে হাসপাতালে যায় আর টুনির সার্জারি করায়। সার্জারির কারণে টুনি আবার নিজের পায়ে হাঁটতে পারে। টোনা, আমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারছি। টোনা, দেখো আমি হাঁটছি। তোমাকে ধন্যবাদ টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার পা ফিরে পেয়েছি। আমার খুব খুশি লাগছে টোনা। টোনা আর টুনি মহা খুশি হয়ে বাড়ির পথে যেতে থাকে। এদিকে দেখতে দেখতে ততক্ষণে রাত হয়ে আসে। এই, তোরা ছাড়কে কেন মারছিস? টুনি, এক্ষুনি পুলিশকে কল করো। টোনা আর ঈগল ডাকাতের সাথে লড়াই করতে থাকে। টুনি সেই সুযোগে পুলিশকে কল করে। পুলিশও সেখানে এসে হাজির হয়। চলার বেটা ডাকাত, তোদের আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা কিনা লুকিয়ে লুকিয়ে ডাকাতি করছিস। আর চল শুধু থানায়, তোদের আমি পিটিয়ে হাড়গুড় এক করে দেব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আর ডাকাতি করা চিরদিনের জন্য শেষ করে দিন। এরপর পুলিশ ডাকাতগুলোকে মারতে মারতে থানায় নিয়ে যায়। এদিকে, আরে আরে, তুমি সেই ভিক্ষুক না? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই ভিক্ষুক। তবে আজ আর আমি আপনার সামনে ভিক্ষুক হয়ে আসিনি। আমি এসেছি একজন সফল ব্যবসায়ী হয়ে। সফল ব্যবসায়ী? হ্যাঁ স্যার, আপনার বলা সেদিনের দুটো কথা আমাকে আমার জীবন বদলে দিয়েছে। প্রথমত, ভিক্ষার বিনিময়ে ব্যবসার লেনদেন শিখিয়েছেন। দ্বিতীয়ত, বলেছিলেন যদি আমি চিন্তাধারা বদলাতে পারি তাহলে একদিন আপনার মতো সফল ব্যবসায়ী হতে পারবো। আর সেটাই হয়েছে। আপনার দুটো কথা আমার পুরো জীবন বদলে দিয়েছে। টোনার এমন সফলতা দেখে ঈগল মহা খুশি হয়। আসলে সবার জীবনে এমন কেউ আসা উচিত যে কিনা সেই হেরে যাওয়া ব্যক্তি গোল মডেল হয়ে দাঁড়াবে, হাত ধরে পথ চলা শেখাবে। এতে তার জীবন সুন্দর হবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।